বলেই টিস্যু দিয়ে মুখ মুছল ন্যালি। রূপকথা কপাল কুঁচকে ভঙ্গুর গেট ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, সব জায়গায় তোর আবল তাবল কথা, ভেতরে চল তো। কেউ কিছু বললে বলবা আমি সারফরাজের বন্ধু, তখন দেখবি আর কিছু বলতে সাহস পাবে না। দুজনে পা বাড়িয়ে আশেপাশে তাকিয়ে সম্মুখে এগোতেই আঙিনায় থাকা লিচু গাছের পাকা লিচুগুলো নজর কাড়ল দুজনের। ন্যালি চোখ পিটপিট করে বলে উঠল, এই লোভনীয় লিচু খেতে না পারলে আমার পেট গুড়গুড় করবে। রূপকথা সাই দিল ন্যালির কথায়, এরপর বলল, গাছ তো উঁচু, কিভাবে পারবো? তুই গাছে উঠ, তোর পরনে প্যান্ট আছে, সালোয়ার কামিজ পরে গাছে উঠলে বিচ্ছিরি লাগবে। অল্প বয়সী রূপকথা তাল মিলিয়ে গাছে ওঠার উদ্যোগ নিল, কিন্তু পিচ্ছিল গাছে বারবার পা পিছলে যায়। এতে দুজনেই হেসে কুটি কুটি হলো। যেই কাজে এসেছে সেটা বলে লিচুতে ফোকাস দিল। এদিকে খাবার শেষ করে কেবলই ফ্যানের বাতাসে একটু চোখ বুঝেছে সারফরাজ, কিন্তু হঠাৎ মেয়েলি হাসির শব্দে তার তন্দ্রাভাব কেটে গেল। বিরক্তিতে চোখ মুখ কুচকে হাসির উৎস সন্ধান করলো। জানালা দিয়ে অদূরে লিচু গাছে দুটো মেয়ের হই হুল্লোড় দেখে জানালা দিয়ে ধমকে উঠল সারফরাজ, এই লিচু গাছে কে? ইতোমধ্যে রূপকথা গাছের ডালে কেবলই উঠে বসেছে। আকস্মিক ভারী গলার প্রশ্নে ভয়ে তার পা কেঁপে উঠল। কিন্তু ন্যালি রূপকথার গাছে ওঠার দৃশ্য দেখে হেসেই যাচ্ছে। বিরক্ত হয়ে খুঁজে খুঁজে একটা লাঠি নিয়ে লুঙ্গি উঁচু করে বেঁধে নেমে এলো সারফরাজ। লম্বা পায়ে হাঁটতে হাঁটতে রূপকথা আর ন্যালির উদ্দেশ্যে বলে উঠল, কিসের এত হাসাহাসি? বজ্জাত মেয়ে মানুষ কোথাকার। আবার যদি হাসির শব্দ শুনেছি তবে ঠোঁট কেটে নেব, দাঁড়া। এমনি এমনি মেয়ে মানুষ দেখতে পারি না কিছু, ওরে হি হি হি। এবার ভিত হলো ন্যালি, সাথে রূপকথাও। লুঙ্গি উছিয়ে লাঠি সমেত সারফরাজকে তেড়ে আসতে দেখে ন্যালি চিৎকার করে বলে উঠল, ওই দেখ, লাঠি নিয়ে কেয়ারটেকার আসছে, তাড়াতাড়ি নাম, পালাতে হবে। ন্যালির চিৎকারে ভয়ে কাঁপতে কাঁপতে নাজেহাল অবস্থা হলো রূপকথার। সারফরাজ যখন গাছের নিচে এসে দাঁড়ালো, ঠিক তখনই মটমট করে ভেঙে গেল লিচুর ডাল। ফসকে গাছ থেকে পড়ে গেল রূপকথা। লাঠি ফেলে সারফরাজ ধরে ফেলার আগেই ন্যালি চিৎকার করল, রূপকথা। ন্যালির মুখে রূপকথা সম্বোধনে চিৎকারে কেঁপে উঠল সারফরাজ। শক্ত সামর্থ্য পা দুটো কেমন দুর্বল শক্তিহীন হয়ে উঠল। হৃৎপিণ্ডে কেউ বুঝি খামচে ধরে চূড়ান্ত ব্যথা দিল। থাবার ন্যায় পুরুষালী হাত দুটো তিত্তির করে কেঁপে উঠল। কানের ভ্রম ভেবে ধীরে ধীরে রূপকথার মুখ পানে নজর বোলালো সারফরাজ। মেয়েটি ইতোমধ্যে ভয়ে চোখ বুঝে রয়েছে। জ্ঞান হারিয়েছে নাকি তা এখনো ঠাহর করা যাচ্ছে না। এখনো বুদ্ধিহীন মানুষের ন্যায় রূপকথাকে পাজাকলি নিয়ে দাঁড়িয়ে আছে সারফরাজ। এদিকে ন্যালি ভয়ার্ত কণ্ঠে রূপকথার গাল চাপড়ে ডেকে যাচ্ছে, হাই রূপকথা, রূপ, এই চোখ খোল। কিন্তু সারা শব্দ নেই রূপকথার। এবার সারফরাজের উপর তেতে উঠল ন্যালি। ভয়ার্ত গলা ছেড়ে ঝাঁঝালো গলায় বলল, দুটো লিচু না হয় খেয়েছি, কি এমন কোটি টাকা লস হলো আপনার? আপনি জানেন আমরা কে? আমরা সারফরাজের বন্ধু। ওকে বলে আজই আপনার চাকরি ছুটিয়ে দিব, দাঁড়ান। বদমাইশ, খবিশ লোক একটা। একদমে এতগুলো কথা বলে শ্বাস নিল নলি। এরপর আবার কথা বলার জন্য দম ধরল, কিন্তু সারফরাজ তাকে থামিয়ে বলে উঠল, এই মেয়ে আপনার কি হয়? ন্যালি চোখ উল্টে ফট করে জবাব দিল, আমার বোন হয়। ওর বাপ পুলিশের কমিশনার। একবার যদি জায়গা মতো নালিশ করে না, একদম ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে। তখন এভাবে লুঙ্গি উঁচিয়ে লাঠি নিয়ে তেড়ে আসবে, আর সাহস করবেন না। ন্যালির বলা প্রত্যেকটি কথায় সারফরাজ কেমন অবাক থেকে অবাকতর হচ্ছে। তার কাছে মনে হচ্ছে এসব স্বপ্ন। তন্দ্রাভাব ছুটে গেলেই হয়তো এই স্বপ্নের সমাপ্তি ঘটবে। এত সময় ধরে রূপকথার সারশব্দ না পেয়ে ন্যালি এবার একটু মিয়ে যাওয়া গলায় বলল, ওর অজ্ঞান হবার বাতিক আছে, মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে। ভিতরে নিয়ে চলুন, ওর রেস্ট প্রয়োজন। যেই সারফরাজের ভয়ানক চোখের ইশারায় বড় বড় দুর্ধর্ষ মানুষ পুতুলের ন্যায় নাচতে বাধ্য থাকে, আজ যেন সেই সারফরাজ ন্যালির বাধ্য গোলাম হলো। ন্যালি যেভাবে যা বলল সারফরাজ তাই করল। আদেশ পেতেই মাথা ঝাঁকিয়ে নিজের বেডরুমের অভিমুখে চলল। এরপর নরম বিছানায় রূপকথাকে শুয়ে কম্পিত গলায় শুধালো, আপনারা এই বাড়িতে এসেছেন কেন? ন্যালি এবার একটু চুপ রইল। এই লোককে মোটেও সুবিধার মনে হচ্ছে না তার। অনেক প্রশ্ন করে মানুষটা। একজন কেয়ারটেকারের এত কৌতূহল পছন্দ হলো না ন্যালির। তার কাছে মনে হলো লোকটা বড্ড গায়ে পড়া টাইপের। তাই চুপচাপ বসে রইল ন্যালি। কিন্তু নানান প্রশ্ন সারফরাজের বুকের ভেতর কঠিন ঝড় তুলছে। মস্তিষ্ক বিক্ষিপ্ত লাগছে। তার নিজেরও জ্ঞান খোয়া যেতে চাইছে। কমিশনারের কথার স্বার্থে
বর্তমান চিত্রের কোনো মিল নেই। পিছনের রহস্য সারফরাজ জানে না। রূপকথা এই মেয়ে হলে তাহলে ছবির মেয়েটা কে ছিল? আর রূপকথা তার বাড়িতেই বা কি করছে? নানান বিচলিত প্রশ্নে ঘুরপাকে সারফরাজের ফর্সা মুখশ্রী বেয়ে ঘাম ঝরল। কেমন অসহনীয় অস্থিরতা তাকে পুরোটা গ্রাস করলো। নিজেকে বহু কষ্টে সামলে এক মগ পানি এনে কম্পিত হাতে ছিটা দিল রূপকথার চোখে মুখে, কিন্তু কোনো ফল হলো না। গভীর নিদ্রায় যেন ডুবে আছে রূপকথা। এবার রূপকথার মায়াবী কোমল চেহারায় দৃষ্টি তাক করল সারফরাজ। উপরের ঠোঁটের কোণে তিলটা আরো স্পষ্ট হয়েছে ছোটবেলার তুলনায়। চোখের ঘন পাপড়িগুলো আরেকটু বেঁকে গিয়েছে। কমলা রঙা ঠোঁট আর বোচা নাক, গ্রীবা দেশে ছোট্ট একটা জন্মদাগ। এই তো রূপকথা, একদম ছোটবেলার সাথে হুবহু মিলে গিয়েছে। তাহলে কমিশনার তাকে মিথ্যে ছবি দেখালো কেন? হঠাৎই রূপকথার পায়ের দিকে নজর গেল সারফরাজের। তার দেয়া জুতো জোড়া রূপকথার সবেত মোহনীয় পায়ে বেশ মানিয়েছে। এত বড় হয়ে গেছে সেই ছোট্ট রূপকথা। সারফরাজের হাসি পেল, আনন্দের হাসি। অল্প হেসেও ফিরল। সেই হাসি নজরে আটকালো ন্যালির। তার কাছে মনে হলো মানুষটির চরিত্রগত সমস্যা আছে, নইলে একটা জ্ঞানহীন মেয়ের দিকে এভাবে লুলুপ দৃষ্টি কেন সভ্য মানুষ নইলে একটা জ্ঞানহীন মেয়ের দিকে এভাবে লুলুপ দৃষ্টি কোনো সভ্য মানুষ দিতেই পারে না। আগত ঝামেলা আজ করে ন্যালি আর থাকতে চাইল না এই বাড়িতে। হুট করেই অজানা ভয় এসে গ্রাস করলো ন্যালির মনে। লোকটা যদি আমাদের কিছু করে দেয়, ওনার সাথে আমার ভেতরে আসা একদম উচিত না। মনে মনে কথাটি ভেবে এখান থেকে পালানোর পথ খুঁজল ন্যালি। এরপর বুদ্ধি খাটিয়ে বলে উঠল, হসপিটালে নিতে হবে ওকে। ডক্টর ছাড়া ওর জ্ঞান ফেরানো পসিবল না। প্যানিক অ্যাটাক করেছে, বুঝলেন? ন্যালির কথায় কপাল কুঁচকে তাকিয়ে রইল সারফরাজ। ন্যালি তাৎক্ষণিক ফাঁকা ঢোক গিলে বলল, ওহ, আপনি তো আবার এসব প্যানিক ফ্যানিক বুঝবেন না, এসব ডক্টরি ভাষা। আপনি সরে দাঁড়ান তো, আমি ওকে নিয়ে চলে যাব। কথাটি বলেই ফোন বের করে একটা উবার বুক করলো ন্যালি। এরপর অপেক্ষা করতে লাগলো। এদিকে সারফরাজ ভেতরের যন্ত্রণায় খালি ছটফট করে উঠল। ব্যথায় মুখ ফুটে কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। সে আগ বাড়িয়ে নিজের পরিচয়টুকুও দিল না। আগে কমিশনারের বিষয়ে তাকে জানতে হবে, এরপর বাকি কাজ সারফরাজ নিজেই করবে। যদি কমিশনার তার সাথে বিন্দুমাত্র চালাকি করে, তবে সারফরাজ কমিশনার সুফিয়ান চৌধুরীকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। সারফরাজ তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রূপকথার পানে হাত বাড়ায়নি, শুধু মাঝে মাঝে সুফিয়ান চৌধুরীর থেকে রূপকথার খবর জানতে চেয়েছে। কোনোদিন রূপকথার একটা ছবিও দেখতে চায়নি সে। তবে সুফিয়ান চৌধুরী এই লুকোচুরি কেন খেলছে তার সাথে? কি উদ্দেশ্য ছিল তার? চিন্তার সমীকরণ আর মিলিয়ে সমাধান করতে পারল না সারফরাজ। নিজেকে যথেষ্ট সামলে সারফরাজ বলল, বলছিলাম, সারফারাজ তো এ বাড়িতে থাকে না। আপনারা কেন এসেছেন জানলে আমি সারফারাজকে বলতে পারতাম। এবার টনক লড়ল ন্যালির। এই লোকের সাথে সারফারাজের যোগাযোগ আছে? চকচকে চোখে উচ্ছ্বসিত হয়ে ন্যালি বলল, আপনি জানেন সে কোথায় আছে? সারফরাজ মাথা ঝাঁকালো। তা দেখে ন্যালি বলল, তাকে বলবেন রূপকথা সারফারাজ আর তার মাকে খুঁজতে এখানে এসেছিল। আর আরো কিছু বলতে চাইল ন্যালি, কিন্তু তার আগেই উবারের ড্রাইভার কল করলো। ন্যালি তার অসমাপ্ত কথা শেষ করতে পারল না, শুধু অল্প রিকোয়েস্ট করে বলল, ওকে ধরে একটু গাড়িতে তুলে দিন। কথাটি বলেই নিজেদের ব্যাগ গোছাতে উদ্যত হলো। সারফরাজ রূপকথাকে কোলে তুলতেই হাতের ধাক্কা লেগে বালিশ সরে গেল। মুহূর্তেই বালিশের তলায় চকচকে কালো একটি বন্দুক ন্যালির নজরে পড়ল। চতুর ন্যালি তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে না দেখার ভান করে ভয়ে আর অসাবধানে রূপকথার ব্যাগ ফেলেই বেরিয়ে এলো। পেছন পেছন এলো সারফরাজ। এখনো নিতর হয়ে রূপকথা সারফরাজের বাহুতে লেপ্টে আছে। সারফরাজের ইচ্ছে হচ্ছে রূপকথাকে যেতে না দিতে, কিন্তু কোন অধিকারে আটকে রাখবে? সে নিজেই তো অন্য কারো কাছে মেয়েটিকে সঁপে দিয়েছিল চিরতরে। যাবার বেলায় তো কোনো দাবি পর্যন্ত রাখেনি। তবে এখন কেন এত ব্যথার ভার হৃদয় জুড়ে? অচেতন রূপকথাকে গাড়িতে তুলে দিয়ে সারফরাজ ইতস্তত করে শুধালো, রূপকথা কোন মেডিকেলে পড়ে? রূপকথার মেডিকেলে পড়ার কথা শুনে ন্যালি কপাল কুঁচকে শুধালো, আপনি কি করে জানলেন ও মেডিকেলে পড়ে? ন্যালির প্রশ্নে থতমত খেল সারফরাজ। কোনো উত্তর করার আগেই ন্যালি বলে উঠল, ঢাকা মেডিকেল কলেজ। আর কথা হলো না, গাড়ি ছেড়ে দিল। অসহায় সারফরাজ শুধু তাদের যাত্রা পানে অসহায় নেত্রে তাকিয়ে রইল। গাড়িখানা দৃষ্টি সীমানা পার হতেই সারফরাজ যেন সম্বিত ফিরে ফেল। সে নিজের অসামান্য ক্রোধ সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলে উঠল, ওয়াই মিস্টার সুফিয়ান চৌধুরী? এত কথা আমি বুঝতে চাই না ফারুক সাহেব। আপনি আমাকে মানুষের ফ্রেশ অর্গান সাপ্লাই দিবেন, এটাই শেষ কথা। জানেন তো
বিদেশে এটার অনেক দাম। ভারী গলায় কথাটি বলে হাসলো যুবক। এত সুদর্শন পুরুষের এমন বিশ্রী রূপ দেখে মনে মনে তা ছিল হাসলো হসপিটাল ডিন ফারুক উসমান, কিন্তু মুখে বিন্দুমাত্র ভাব পর্যন্ত প্রকাশ করলেন না। এত কিছু ভেবে তার কি কাজ? অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকলেই হলো তার। এই পৃথিবীতে টাকার চাইতে বড় আর কিছু আছে নাকি? হুইস্কির গ্লাসে আরেক টুকরো বরফ ঢেলে 2 আঙ্গুলে নাড়তে নাড়তে ফারুক উসমান বললেন। ফারুক ওসমানের কথায় ভয়ানক শব্দে হাসলো যুবক। এরপর একটা ব্ল্যাঙ্ক চেক বের করে বলে উঠল, এবার কিন্তু আমার পেমেন্ট একটু বাড়াতে হবে চৌধুরী, নলে এত রিস্ক নিয়ে আমার পক্ষে এই কাজ করা সম্ভব হবে না। একবার ধরা পড়লে সমস্ত খেল খতম। বসিয়ে নিন নিজ খুশি মতো টাকার অ্যামাউন্ট। আপনি আমাকে দেখলে তবেই না আমি আপনাকে দেখব। খালি চেক দেখে চকচক করে উঠল ফারুক ওসমানের চোখ দুটো। সে খপ করে চেকটা 2 হাতে ধরে নাকের কাছে এনে লম্বা শ্বাস টানলো। এরপর বলল, আহ, টাকার সুবাস ফুলের সুবাসকে হার মানাবে মিস্টার চৌধুরী। ফারুক ওসমানের এসব ছোট লোকই নাটক দেখতে ইচ্ছে করলো না যুবকের। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেটে 2 হাত গুছল। এরপর বাঁকা হেসে বলে উঠল, চেষ্টা করবেন 5 থেকে 10 বছরের বাচ্চার অর্গানগুলো আমাকে পাঠাতে। দরকার পড়লে সুস্থ বাচ্চা মেরে দিন। আজকালকার বাবা মারা বাচ্চার পেট ব্যথা হলেও দৌড়ে হসপিটালে নিয়ে আসে। আশা করি বাকিটুকু খুলে আপনাকে বোঝাতে হবে না। ফারুক ওসমান একটু দমে গিয়ে বলে উঠল, তাজা প্রাণ কিভাবে মারবো? তাহলে আপনাকেই মেরে দিই, কি বলুন? সামনে দাঁড়ানো যুবকের সুন্দর চেহারা নিমিষেই কেমন ভয়ানক হয়ে উঠল। তা দেখে ফারুক ওসমানের কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরল। ঝটপট টিস্যু দিয়ে সেই ঘাম মুছে উঠে দাঁড়িয়ে ফারুক ওসমান বলে উঠল, আপনি যা চাইবেন তাই হবে মিস্টার চৌধুরী, আসছি। কথাটি বলে উঠে দাঁড়ালো ফারুক ওসমান। আর এক মুহূর্ত কাল বিলম্ব করল না সে। দ্রুত পায়ে বেরিয়ে গেল মানুষ নামক পশুতুল্য ব্যক্তির সামনে থেকে। ফারুক ওসমান চলে যেতেই যুবক ক্রোর হেসে বলে উঠল, একটা রাজ্যে একটা রাজাই থাকে সরফরাজ, আর সেই রাজা আমিই হব। তোকে তো আমি শোরের মতো মারব। জাস্ট ওয়াচ অ্যান্ড ওয়েট। রূপকথা আর ন্যালিকে গাড়িতে তুলে দিয়ে নিজের ঘরে এসে দপ করে শুয়ে পড়ল সারফরাজ। তার সবকিছু কেমন এলোমেলো লাগছে। কোথাও কিছু একটা তো আছে, কিন্তু কি সেটা? হঠাৎ বিছানায় কোনো একটা ব্যাগ দেখে নজর স্থির হলো সারফরাজের। চট করে গিয়ে সে ব্যাকপ্যাক উল্টে পাল্টে দেখে সারফরাজ। এরপর ইতস্তত করে খুলে ফেলে ব্যাগের চেন। ভেতরে একটা মোটা ডায়েরি আর 2টো চকলেট। ডায়েরিতে গিয়ে আছে তা দেখার জন্য আগ্রহ নিয়ে খুলতেই বেরিয়ে আসে সারফরাজের পরিবারের সেই ছবিটি। ছবিটি দেখে সারফরাজের হৃদয় ধক করে ওঠে। এরপর ধীরে ধীরে পাতা উল্টায় সারফরাজ। সাল 2016। তুমি কত দূরে ঘুরতে চলে গিয়েছো সারফরাজ? হাজারো বানান ভুলে গোটা গোটা ছোট বাচ্চার হাতে লেখা। লেখাটা পড়ে সারফরাজের হৃদয় মুষড়ে উঠল। এরপর ধীরে ধীরে পড়তে লাগলো একের পর এক পৃষ্ঠা। স্কুলে একটা বাচ্চার সাথে খুব ঝগড়া হয়েছে আমার। ও আমার বিনুনিতে টান দিয়ে আমায় ব্যথা দিয়েছে। আমি ওকে বলেছি সারফরাজ, এসে তোর সব চুল তুলে নেব আমি, দেখিস। তারপর কি করেছি জানো? থুতু দিয়েছি। আমি জিতেছি, তাই না সারফরাজ? লেখাটি পড়ে ফিক করে হেসে দিল সারফরাজ। হাসি আর কান্নার সংমিশ্রণে খুব সুন্দর এক অনুভূতি হলো এই মুহূর্তে সারফরাজের। উল্টালো পরের পাতা। তোমাকে ছাড়া আমার ঘুম আসে না সারফরাজ। আমার একটা বন্ধুও তোমার মতো নয়, সবাই পচা। তুমি কবে ফিরবে? আমার কান্না পাচ্ছে, তোমার সাথে গল্প করতে ইচ্ছে করছে। পেটে অনেক কথা জমে আছে, পেট ফেটে মরে যাই আমি। গড়িয়ে পড়া চোখের জল মুছে সারফরাজ উত্তর করলো, তুমি মরবে না রূপকথা। তুমি মরে গেলে আমার মন ভালো করবে কে? একটা গান শিখেছি সারফরাজ, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। তুমি ফিরে এলে তোমাকে শোনাবো আমি, কেমন? আজ আমার পেটে ব্যথা হয়েছিল সারফরাজ। চকলেট খেলে বোধ হয় ভালো হয়ে যেত। নতুন বাবা চকলেট দেয় না বলে দাঁতে পোকা হবে। আমি অনেক বড় হয়ে গেছি সারফরাজ। প্রাইমারি গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে পা রেখেছি। সাল 2022। এসএসসিতে খুব ভালো রেজাল্ট করেছি আমি সারফরাজ। ইচ্ছে আছে ডক্টর হবার। তুমি কিন্তু আমার জন্য অবশ্যই দোয়া করবে। সাল 2025। আমার ঢাকা মেডিকেল কলেজে চান্স হয়েছে সারফরাজ। ডক্টর বোধ হয় হয়েই যাব। প্রথম অপারেশন কিন্তু তোমারটাই করব, ঠিক আছে? ধীরে ধীরে 11টি বছরের পাতা শেষ করে লাস্ট পৃষ্ঠায় এসে পৌঁছালো সারফরাজ। মাই সেভিয়র সারফরাজ, অনেকগুলো বছর কেটে গেছে, আমাদের কোনো যোগাযোগ নেই, সাক্ষাৎ নেই, নেই কোনো কথা।
তুমি আমাকে বেড়াতে যাবার কথা বলে কত দূরে চলে গেছো আমি জানি না, হয়তো পৃথিবীর শেষ প্রান্তে। আমি এখনো তোমার ফিরে আসার প্রতীক্ষায় দিন গুনি। আমার বিশ্বাস পৃথিবী চষে বেরিয়ে একদিন তুমি ঠিক আমার সামনে এসে দাঁড়াবে। সেদিনের ছোট্ট রূপকথা আজ অষ্টাদশী। হয়তো তুমিও অনেক বড় হয়ে গেছো, তোমাকে দেখলে চিনতে পারবো কিনা জানি না, কিন্তু তোমার ওই ভয়ানক অদ্ভুত সুন্দর চোখ আমি আজও ভুলিনি। ওই চোখ দিয়ে আমি ঠিক তোমায় খুঁজে নেব। যাদের কাছে তুমি আমায় রেখে গেছো তারা সত্যি অমায়িক। এমন বাবা মা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যের চাকা তুমি ঘুরিয়েছো, নয়তো আমার স্থান হয়তো ওই দূরের আকাশের এক কোণে হতো। তুমি আমার খুব কাছের কেউ ছিলে, তোমার সাথে মন ভরে কথা বলতে ইচ্ছে করে। তুমি নেই, মনে হয় কি যেন নেই। কোথাও একটা বিশাল শূন্যতা সারাক্ষণ তাড়া করে বেড়ায় আমায়। তোমার আর আমার যে সম্পর্ক তার আক্ষরিক কোনো নাম নেই, শুধু বলবো আমার আত্মার আত্মীয় তুমি। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু একটাই প্রশ্ন, কবে শেষ হবে তোমার এই বেড়ানো? আমাকে সঙ্গে নিলে খুব ঝামেলা হতো বুঝি? রূপকথা ডায়েরি পড়ার পর থেকে সারফরাজের পুরো দুনিয়া যেন ওলটপালট হয়ে গিয়েছে। মাথাটা ইতোমধ্যে ঘিলুশূন্য হয়েছে, মস্তিষ্ক তার বোধ বুদ্ধি সব হারিয়েছে। বুকের টনটনে ব্যথাটা আরো কয়েক গুণ টনটনে হয়ে উঠল। এবার বোধহয় হৃদয়ের মৃত্যু হবে। রূপকথা এভাবে সারফরাজকে মনে রেখেছে, এটা সারফরাজের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া। কই সারফরাজ তো কখনো রূপকথাকে এভাবে ভাবিনি। সারফরাজের ভুলভাল ভাবনাকে হঠাৎ হৃদয়ের ভেতরের আরেক সত্তা খুব করে ধমকে উঠল, সেই সাথে কড়া শাসিয়ে বলে উঠল, খবরদার, তুই মিথ্যে বলছিস। এই মেয়ের থেকে আরো শতগুণ তুই মনে করেছিস তাকে। শুধু কি তাই? যদি নাই ভাববি তবে তাকে ঘিরে এত আয়োজন কেন করেছিস? কেন মিথ্যে কল্পনায় হাজারো ক্যানভাসে পেপার ঠুসে রং তুলির আঁচড়ে ছবি এঁকেছিলি? কেন বারবার নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিতে চেয়েছিলি? আছে সমস্ত কেনর জবাব। মনের কঠিন প্রশ্নের উত্তর দিতে পারে না সারফরাজ। রূপকথার টানে কত শতবার জাহাজের খালাসির বেশে এই দেশের মাটিতে পা রেখেছে তার হিসেব কেউ রাখেনি। সারফরাজ টের পেয়েছে সুফিয়ান তাকে এড়িয়ে চলছে, তবুও সারফরাজ ভিক্ষুকের মতো এটা সেটা নিয়ে সুফিয়ানের দরজায় কড়া নেড়েছে। বহু অনুনয় বিনয়ের পর 8 বছর বয়সে রূপকথাকে একবার দূর থেকে দেখার সুযোগ পেয়েছিল বটে, কিন্তু সুফিয়ানের কড়া নির্দেশ ছিল, ও তোকে ভুলে গেছে সারফরাজ। পুরনো অতীত আর টেনে বার করিস না। যে ভালোবাসে তাকে ভালো থাকতে দে। আর তোর সাথে আমাকে কেউ দেখে নিলে কেলেঙ্কারি হবে, তাই অনুরোধ করব আমার কাছে আর আসিস না। সুফিয়ান চৌধুরী কি জানে এহেন নিষ্ঠুর কথায় সারফরাজের বুকের ভিতর কেমন বিষাক্ত কষ্টের উৎপত্তি হয়েছিল? রূপকথা ভালো আছে এটা ভেবেই সারফরাজ নিজেকে দমিয়ে রেখেছিল, কিন্তু মনটা বড্ড পেয়ারা। সে কোনো শাসন বারণ বুঝে না, মানে না, মানতে চাইও না। সারফরাজের মাঝে মাঝেই মনে হয়েছে সুফিয়ানের কাছে রূপকথাকে তুলে দেওয়া তার চরম বোকামি হয়েছে। ওই বাচ্চা মেয়েটা তার সুখ শান্তির ঔষধ। যেদিন থেকে ওই মেয়ে সারফরাজকে ফেলে চলে গেছে সেদিন থেকে নিষ্ঠুর হতাশনে জ্বলে পুড়ে মরছে সারফরাজ। কেউ দেখেনি সে ভয়ানক আগুন, কেউ হৃদয়ের আঙ্গিনায় একমগ জল পর্যন্ত ঢেলে শীতল করেনি সেই দগদগে অঙ্গার। সামান্য একটা অপরিচিত বাচ্চার জন্য কিসের এত মায়া, কিসের টান, কিসের ভালোবাসা? সারফরাজ আবারও খুলে ডায়েরির পৃষ্ঠা। গোটা গোটা ভুলভাল লেখাগুলো আরেকবার পড়ে সে। অনিন্দ ভালো লাগায় হৃদয় কেমন ফুলে ফেপে উঠতে চাইছে। নিষ্ঠুর হৃদয় মানবটা আজ কেমন যেন কোমল ভালোবাসা পরায়ণার দরদি হয়ে উঠল। মনের অজান্তে সেই বাদামি মলাটের ডায়েরি বুকে চেপে ধরে সারফরাজ। চোখ বুঝে গভীর শ্বাস টানে, এরপর বিড়বিড় করে আওড়ায়, তোমার আর আমার ভেতরকার এই টানের উৎপত্তি কোথা থেকে তা আমি ঠিক খুঁজে বের করবো রূপকথা। জাস্ট গিভ মি সাম টাইমস। হঠাৎ দরজায় নখ হবার শব্দে ডায়েরি বালিশের তলায় রেখে উঠে গেল সারফরাজ। দরজা খুলতেই নজরুলের দেখা মিলল। সারফরাজকে দেখতে পেয়ে হাতে থাকা চাবিখানা দিয়ে বলে উঠল, কর্নেল সাহেব, জিপ গাড়ির চাবি নাও। সারফরাজ এখনো আগের মতোই পাগলা ঘোড়ার মতো ছোটে। আব্বা আর আমি মিলে গাড়িটাকে বহুত যত্নে আগলে রেখেছি। কর্নেল সাহেব খুব শখের গাড়ি কিনা। সারফরাজ চাবি নিয়ে কিছুক্ষণ নীরব রইল, এরপর বলল, এসব পুরাতন জিপ গাড়িতে আমার চলবে না নজরুল ভাই। আজকের মধ্যে আমার নতুন গাড়ি চাই। খোঁজ নাও মার্কেটের সবচেয়ে দামি গাড়ি কোনটা। নজরুল সামান্য ইতস্তত করে বলে উঠল, খামোখা এত টাকা খরচের কি দরকার? তুমি না বললে 2 দিন পর চলে যাবে? নিয়ত পাল্টেছি নজরুল ভাই। জীবনের গতি নির্ধারণ না করে আমি এক চুলো নড়ব না এখান থেকে। উদ্দেশ্যহীন জীবনটার একটা লাগাম ধরার মানুষ দরকার।
নজরুল বুঝল সারফরাজ কোন মানুষের কথা বলছে, তাই সামান্য দুষ্টু হেসে বলল, ভাবি সাহেবার দেখা খুব শীঘ্রই পাবো মনে হচ্ছে। ভাবি সাহেবা না নজরুল ভাই, বলো রানী সাহেবা। নজরুল অল্প মাথা চুলকে বলল, কোথায় সেই সাম্রাজ্য? ক্যালিফোর্নিয়া। নজরুল আর কথা বাড়ালো না। সারফরাজ সম্পর্কে ইতোমধ্যে সে অনেক কিছুই জেনে গিয়েছে। সারফরাজের কথাবার্তা চাল চলন কিছুই আর পাঁচজন মানুষের মতো নয়। মুহূর্তে মুহূর্তে তার ফোনে ফোন আসে, তাদের সাথে পটপট করে ইংরেজিতে কথা বলে সারফরাজ। কথার মূল বিষয়বস্তুই থাকে ওয়েপন, ড্রাগস আর মার্ডার নিয়ে। ইন্টার পাস নজরুল পুরো ইংরেজি না বুঝলেও কিছুটা ঠিক বুঝতে পারে। বাঙালি মানুষের ইংরেজি উচ্চারণ এমন নয়। সারফরাজ যখন ইংরেজিতে কথা বলে নজরুল অপলক তাকিয়ে ওই লালচে ঠোঁট জোড়া আর চোখের ভঙ্গি দেখে। কি মাধুর্য তাতে, যেন নজরুলের সামনে সারফরাজ নয় কোনো বিদেশি বসে আছে। নজরুল মনে হয় সারফরাজের মধ্যে কোনো কর্নেল সাদাফ শাহজাইন ফিরে এসেছে। নজরুল মনে করে সারফরাজের মধ্যে কোনো কর্নেল সাদাফ শাহজাইন ফিরে এসেছে। কি তেজি আর গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিই না ছিল মানুষটা। হঠাৎই কর্নেল সাহেবের খণ্ডিত দেহাংশের কথা মনে পড়তেই কেঁপে ওঠে নজরুল। নিজের চিন্তা ভাবনার সমাপ্তি ঘটিয়ে এলোমেলো গলায় নজরুল বলে উঠল, গাড়ি কিনতে চাইলে আমার সাথে চলো, দুপুরের পর আমি আসি, আমার কাজ আছে। আর দাঁড়ালো না নজরুল। কর্নেল সাহেব আর মায়া চৌধুরীর জন্য তার মন ভেঙে টুকরো টুকরো হচ্ছে। মেয়ে মানুষের মতো কান্না পাচ্ছে তার। মায়ের মতো মানুষটা কোথায় এমন হারালো যে আর খুঁজেই পাওয়া গেল না। কোন অভিশাপে এমন নিঃশেষ হলো এই মায়াকুঞ্জ? এমনটি কি হবার কথা ছিল যে কর্নেলের চোখের দিকে তাকিয়ে একটা কুকুর পর্যন্ত ঘেউ ঘেউ করতে পারেনি? তাকে এমন ভয়ানক নিষ্ঠুর মৃত্যু কেউ কিভাবে দিয়েছিল? নজরুল চলে যেতেই তপ্ত শ্বাস ছাড়ল সারফরাজ। এরপর বিদেশ থেকে আনা চকলেটস আর হেয়ার ব্যান্ড ক্লিপগুলো রূপকথার ব্যাগে রেখে চেইন আটকে কাবারের উপর রেখে দিল। ঠোঁট কামড়ে মনে মনে কিছু একটা ভেবে মুচকি দুষ্টু হাসলো সারফরাজ। এরপর চলে গেল শাওয়ার নিতে। এই মুহূর্তে অভিরূপের দর্শন খুব প্রয়োজন। সবেই মাগরিবের আজান পড়েছে। চারপাশে আবছা অন্ধকারে ছেয়ে যাচ্ছে। শীতল ফিনফিনে হাওয়া রূপকথার কক্ষের ব্যালকনি গলিয়ে কক্ষে এসে হানা দিচ্ছে। সে হাওয়ার মোলায়েম স্পর্শে ঈষৎ কেঁপে উঠল রূপকথা। ঘুমের ঘোরে কম্পিত শীতল হাতে গায়ের কাঁধটা আরেকটু ভালো করে গায়ে চেপে থরথরিয়ে কেঁপে উঠল সে। শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে। জ্বরের ঘুরে বারবার মনে হচ্ছে ওই ভয়ানক লোকটা লাঠি নিয়ে তার দিকে তেড়ে আসছে। লিচুর ডাল ভেঙে পড়ে যাবার ট্রমা থেকে এখনো বের হতে পারছে না সে। এদিকে শিউলি নালির দিকে চোখ গরম করে বারবার জিজ্ঞেস করছেন, হুট করে কি হলো বলতো? কোন বন্ধুর বাড়ি গেছিলি তোরা? নালি জবাব দিতে পারে না, শুধু ইতিউতি তাকিয়ে আমতা আমতা করে। শিউলি কখনো যদি জানতে পারে ন্যালি লিচুর লোভে রূপকথাকে গাছে তুলেছে আর বাড়ির দারোয়ান এভাবে লাঠি নিয়ে এসেছে, তবে ন্যালির পিঠের ছাল ছামড়া এখনই গুটিয়ে নেবে শিউলি বেগম। এতেই শেষ নয়, জিপটা পর্যন্ত ছিঁড়ে নিতে এক মুহূর্ত কাল বিলম্ব করবেন না। তাই ভয়ে ভয়ে এক মিথ্যে সাজালো ন্যালি। তনয়াদের বাড়িতে গিয়েছিলাম মা। তনয়ার ভাইয়ার ছোট বিদেশি কুকুরটা আছে না, কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, সুলতান। সেই সুলতান হুট করে রূপকথাকে কামড়াতে এসেছে। এটা দেখে ভয়ে ও বাড়িতেই জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। তুমি তো জানোই তোমার ভাতিজির এই বাতিক সম্পর্কে। পানজানি ঢেলে হুস তো করলাম, কিন্তু ওখানেই জ্বরটা এসে গেল। ভয় পেয়েছে বুঝলে। কথাগুলো ধীরে ধীরে বলে কেটে পড়তে চাইল ন্যালি, কিন্তু শিউলি ভয়ার্ত গলায় বলল, যদি ভাইজান ফোন দেয় কি বলবো? ন্যালি উত্তর করার আগেই শিউলির ল্যান্ডলাইনে ফোন এলো। আকস্মিক শব্দে কেঁপে উঠল ন্যালি শিউলি দুজনেই। এরপর কম্পিত বক্ষে ফোন কানে তুলতেই ওপাশ থেকে রেখার বিচলিত কণ্ঠ পাওয়া গেল। রূপকথা কোথায় আপা? কতবার ফোন দিচ্ছি, তুলছেই না। রেখাকে থামিয়ে আশ্বস্ত করে শিউলি মিয়ে আসা গলায় বললেন, ঘরেই আছে রেখা, বাইরে ঘুরতে গেছিল ন্যালির সাথে, মাত্র এসে ঘুমোলো। আমাকে বলেছে যাতে ডেকে ডিস্টার্ব না করি। ফোন সাইলেন্ট করে ঘুমোচ্ছে বোধহয়। উঠলে তোমাকে কল করতে বলবো, কেমন? মেয়ে ঘুমোচ্ছে শুনে রেখা স্বাভাবিক গলায় বলে উঠল, না না আপা, থাক ঘুমাক। পড়াশোনার প্রেসারে এই কদিন ঘুমোতে পারেনি, আমি না হয় কাল কথা বলে নেব, রাখছি। রেখা ফোন কাটতেই স্বস্তি নিঃশ্বাস ফেললেন শিউরি। এরপর চশমার উপর দিয়ে মেয়ের দিকে চোখ বড় বড় করে বলে উঠল, এভাবে মিথ্যা বলা যায়? আর যাবি তয়নাদের বাড়িতে? এরপর চশমার উপর দিয়ে মেয়ের দিকে বড় বড় চোখ করে বলে উঠল, ওই গুন্ডার বাড়িতে আর কখনো যাব না। ন্যালি তাৎক্ষণিক মাথা নাড়িয়ে বলে উঠল, গুন্ডাকে?
ন্যালির কথায় শিউলি কপাল কুঁচকে বলে উঠল। গুন্ডি গুন্ডি। ঢাকায় এসে নিজের দম পর্যন্ত ফেলার সুযোগ পাচ্ছে না অভিরূপ। এদিকে এসে নিজের ফোনটা হারিয়ে ফেলেছে। ঢাকার রাস্তায় এত চোর বাটপার ঘুরে যা দেখে রীতিমতো অবাক হয়েছে অভিরূপ। অথচ বিদেশে ফোন ফেলে রাখলে মানুষ তাকিয়ে পর্যন্ত দেখে না। এদিকে ফোনের সাথে সাথে সকলের কন্ট্যাক্ট নম্বর, ঠিকানা সব হারিয়ে বসে আছে সে। সারফরাজ দেশে এসেছে কিনা সে খবরটাও ফোন করে নেওয়া হচ্ছে না। সারফরাজ কি ভাববে সেটা মনে করেই লজ্জায় নাক কাটা যাচ্ছে তার। তাই মনে মনে অভিরূপ ভাবলো একবার সারফরাজের বাড়িতে যাবে সে। বিদেশে থাকতে এমনটাই কথা হয়েছিল। সারফরাজ নিজ বাড়িতেই থাকবে কিছুদিন এবং তার মাকে খুঁজবে। যেই ভাবনা সেই কাজ। নিজ বাসা থেকে সারফরাজের বাড়িতে যেতে প্রায় 50 মিনিটের মতো সময় লাগবে তার। গুগল ম্যাপের রাস্তার জ্যাম কন্ডিশন দেখে বাইক নিয়ে বেরিয়ে গেল অভিরূপ। অভিরূপের মা অবশ্য বারবার বলে দিয়েছে অভিরূপ ফেরার পথে সারফরাজকে যেন সঙ্গে করে অবশ্যই নিয়ে আসে। নিজ কক্ষে আবারও সেই ডায়েরি নিয়ে বসেছে সারফরাজ। এই পর্যন্ত কতবার পড়ে শেষ করেছে এই ডায়েরি তার হিসেব নেই। সারফরাজ তো ভেবেই নিয়েছিল তার মতো খুনিকে কেউ মনে রাখবে না, কিন্তু সারফরাজকে ভুল প্রমাণ করে দিয়ে এই বাচ্চা মেয়েটা তাকে খুব করে মনে রেখেছে এতগুলো বছর ধরে। কিন্তু কেন? নেহাতি সারফরাজ তার সেবিয়র, এই জন্য নাকি অন্য কিছু? ভাবনা ফেলে ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে ডায়েরির শেষ পৃষ্ঠায় এসে অনেকগুলো ঠিকানা নোট করা দেখতে পেল সারফরাজ। একটা সুফিয়ান চৌধুরীর বাংলোর ঠিকানা, সেটা সারফরাজ চিনে। আরেকটা মেডিকেল কলেজের ঠিকানা, সারফরাজের বাড়ির ঠিকানাও স্থান পেয়েছে তাতে। আরেকটি ঠিকানা দেখা যাচ্ছে সেই পাতায়, কিন্তু এই ঠিকানা চিনে না সারফরাজ। কিন্তু চিনে নিতে কতক্ষণ? মাথায় ঠিকানাটা ক্যাপচার করে সারফরাজ বলে উঠল, এই ঠিকানায় যদি কড়া নাড়িয়ে তোমার দেখা পাওয়া যাবে রূপকথা। এমন সময় টং করে কলিং বেল বেজে উঠল। ডায়েরি বিছানায় ফেলে বাইরে বেরিয়ে এলো সারফরাজ। কামাল চাচা বা নজরুল কেউ বাসায় নেই। নজরুল গেছে সারফরাজের এক গুরুত্বপূর্ণ কাজে, আর কামাল গেছে মেয়ের বাসায়। দ্বিতীয়বার বেল বাজতেই দ্রুত পদে হেঁটে গিয়ে মেইন দরজার ছিটকিনি খুলে দিল সারফরাজ। দরজা খুলতে ক্লান্ত অভিরূপের দেখা মিলল। অভিরূপকে দেখে কোনো ভাবভঙ্গির পরিবর্তন হলো না সারফরাজের। জুতো খুলে ভেতরে প্রবেশ করতে করতে অভিরূপ বলে উঠল, নাইস হাউস। সারফরাজ শুকনো হেসে শুধালো, কি মনে করে? অভিরূপ বিষণ্ণ মুখে বলল, এসেই ফোন হারিয়ে ফেলেছি ডুট। নতুন ফোন নিয়েছি, কিন্তু সকলের নম্বর হারিয়ে ফেলেছি। অভিরূপের এহেন কথায় শব্দ করে হেসে দিল সারফরাজ। এরপর সন্দিহান ভরাট গলায় শুধালো, টেকনোলজি বিষয়ক বিস্তর জ্ঞান যার, তার থেকে এসব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। অভিরূপ প্রতিক্রিয়া দেখালো না সারফরাজের তাচ্ছিল্যে। সোফায় আরাম করে শুয়ে অভিরূপ বলে উঠল, মা নিয়ে যেতে বলেছে তোকে, চল রেডি হ। সারফরাজ অভিরূপের সামনে বসতে বসতে ব্যস্ত গলায় বলল, আজ নয়, অন্যদিন। আজ বিশেষ কাজ আছে আমার। অভিরূপ সারফরাজের তেরামো জানে, তাই বেশি বাক্য অপচয় না করে বলে উঠল, তোর বাড়ি ঘুরে দেখতে চাই। সারফরাজ বাঁকা হেসে বলে উঠল, পরে তো বলবি এই বাড়িটাও তোর চাই। অভিরূপ কপাল কুঁচকে বলল, মানে? সারফরাজ চোখ টিপে বলল, জাস্ট কিডিং। এরপর অভিরূপকে নিয়ে পুরো বাড়ি ঘুরতে ঘুরতে নিজ কক্ষে এলো সারফরাজ। সারফরাজের কক্ষে ঢুকেই বিছানার উপর থাকা আকর্ষণীয় ডায়েরি নজর কাড়ল অভিরূপের। দ্রুত পায়ে হেঁটে সেই ডায়েরি স্পর্শ করার আগেই সারফরাজ ছো মেরে নিয়ে বলে উঠল, এটা স্পেশাল, এটা দেখতে পারবি না তুই। হাত গুটিয়ে অভিরূপ তপ্ত শ্বাস ফেলল। এরপর ধীর গলায় বলল, কি আছে এতে? আমার জন্য কারো হৃদয় নিংড়ানো ভালোবাসা। অভিরূপ চকচকে চোখে শুধালো, ভালোবেসেছিস? ডায়েরি চেপে ধরে সারফরাজ উত্তর করল, এটা ঠিক ভালোবাসা নয়, এই সম্পর্কের কোনো নাম নেই। সেই নামহীন সম্পর্কের সংজ্ঞা খুঁজে বেড়াচ্ছি আমি। প্রসঙ্গ পাল্টে অভিরূপ হঠাৎ শুধালো, রূপকথার কোনো খোঁজ পেলি? সারফরাজ চট করে মাথা নাড়িয়ে বলে উঠল, না। অনেক বড় হয়ে গেছে সে, তাই না? আমার মনে হয় তুই রূপকথার রূপের সেই বর্ণনা আমাকে বলেছিলিস, আর তাই চাইতেও মোহনীয় সে। কথাটি বলতে বলতে অদ্ভুত হাসলো অভিরূপ। সেই সাথে পুরো মুখশ্রী জুড়ে কিছু হাসিল করার আনন্দ ফুটে উঠল। অভিরূপের হাসি আর গভীর চোখের ভাষা নজর এড়ালো না সারফরাজের। ঠোঁটের হাসির রেখা অব্যাহত রেখে সারফরাজ বলল, মহাকবি আলাউলের পদ্মাবতী পড়েছিস? আকস্মিক সাহিত্যের প্রশ্নে অভিরূপ কপাল কুঁচকে বলল, না, কেন? পদ্মাবতীর রূপের বর্ণনা শুনেই তাকে নিজের করার জন্য উন্মাদ হয়ে গিয়েছিলেন আলাউদ্দিন খিলজি, কিন্তু শেষ পরিণতি ছিল খুবই ভয়ঙ্কর।
এসব সাহিত্যিক গল্প আমাকে কেন বলছিস? গল্প করার মানুষের বড্ড অভাব, তাই। সারফরাজের বাড়িতেই রাতের খাবার শেষ করলো অভিরূপ।